এবার আমরা প্রস্তাব দিছি এবং প্রস্তাবের সাথে সাথে প্রথমবারের মতো বাজেটে 20,000 কোটি টাকা বরাদ্দ করছে সংক্ষিপ্ত পদের জন্য। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানে বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের 254 নম্বর নির্বাচনী এলাকা কুমিল্লা 6 আসনের আলোচনায় আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য কুমিল্লা 6। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন মাশাআল্লাহ। আমরা যদি আপনার আসনের মানুষ সম্পর্কে জানতে চাই, আপনার আসনের মানুষ কেমন আছে? লড়াই করছে ভালো থাকার জন্য। আপনি তো তাদের ভালো রাখার এখন অভিভাবক। সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছি, সর্বাত্মক পরিকল্পিত এবং সুন্দর কুমিল্লার জন্য লড়াই করতে শুরু করেছি, লড়াই করছে। আমার স্বপ্ন আমার কুমিল্লা, আমার নির্বাচনী স্লোগান, সেটা বাস্তবায়নে কাজ করছে। আমরা যদি আপনার একটু পেছনে চলে যাই, আপনার নির্বাচনী যখন আপনি শুরু হইল, নির্বাচনের আগে মানুষের কাছে যখন যাচ্ছিলেন, তখন মানুষ কী ধরনের প্রত্যাশার কথা বলতেছিল এবং নির্বাচনের পরে প্রায় 3 মাস পার করেছেন আপনারা, এখন মানুষ কী ধরনের প্রত্যাশার কথা বলছে? দেখুন, আমি যখন নির্বাচন যাই, আপনারা তো জানেন হয়তো যে এটার কুমিল্লা শহর, আদি শহর, আমার সাথে কোনো সময় নির্বাচনী এলাকা ছিল না। সদর দক্ষিণ উপজেলার সৃষ্টি হওয়ার পর রেস্ট অফ দ্য উপজেলার যেটা আদর্শ সদর, সেটাও আমার সাথে কোনো সময় নির্বাচনী এলাকা ছিল না। এটা একটা আলাদা নির্বাচনী এলাকা ছিল। এটা আমার কপাল, গত 3টে নির্বাচনী আমি এক নির্বাচনে এলাকায় করতে পারিনি। আমি যখন এলাকায় যাই, নমিনেশন পাওয়ার আগে এবং নমিনেশন পাওয়ার পরে, আমি উপলব্ধি করেছিলাম আমি নির্বাচনে জয়লাভ করব ইনশাল্লাহ। কারণ মানুষ মনে করেছিল কুমিল্লার যে পুঞ্জীভূত সমস্যা, যেটা গত 100 বছরে অ্যাড্রেস হয় নাই, সেগুলো আমার দ্বারাই, আমার উদ্যোগে সমাধান সম্ভব। এখন পর্যন্ত পরিষেবা যেগুলা লোকাল গভর্নমেন্ট পরিষেবা, এগুলো নিতে হয় পার্শ্ববর্তী উপজেলা থেকে। আমরা নেই দক্ষিণ উপজেলা থেকে, কুমিল্লা শহরের তারা নেই আদর্শ সদর উপজেলা থেকে। এই বটল নেকটাও কেউ রিমুভ করে নাই। দ্বিতীয় হলো, শহরের আদি সমস্যা ছিল পয় নিষ্কাশন। এটার জন্য ওয়াসা, এই বর্তমান সরকার সময় আমি উদ্যোগ নেওয়ার আল্লাহর মতে গত 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াসা অনুমোদন করেছেন, স্থানীয় সরকারের প্রস্তাব। মানে এই প্রথম কি আপনি উদ্যোগ নেবেন? এই জাস্ট আমি এমপি হওয়ার পর চিঠি দিছি যে চলে না, এইটার ভিত্তিতে ফেলদের প্রস্তাব গেছে হয়ে মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করলেন গত 3-4 দিন আগে। আজকে আমাকে জানানো হলো জলে ওয়াসা অনুমোদন করে নাই। তো ওয়াসা না হলে সুয়ারেজ হবে কেমনে? পানি নিষ্কাশন না হলে শহর জীবন কি? 3 হলো, শহরের জনসংখ্যা আধিক্য বেড়ে গেছে, পরিকল্পিত কোনো রাস্তা হয়নি। অনুমোদিত যানবাহনের সংখ্যা সারা শহরের ধারণ ক্ষমতা জানায় তার চেয়ে বেশি। এখন যখন সব কিছু বেশি, লোক সংখ্যা বেশি, রাস্তা বড় হয় নাই, সব হচ্ছে শহর জীবন একটা দুর্বিষহ জীবন। এই দুর্বিষহ জীবন থেকে মানুষ আশা করেছিল আমি তাদেরকে নির্বাচিত হলে কিছু করতে পারবো। আলহামদুলিল্লাহ, সিটি কর্পোরেশন হওয়ার পর সীমানা বর্ধিত করার প্রস্তাব ছিল বাধ্যতামূলক, কিন্তু চতুর্দিকে নগরায়ণ হয়ে গেছে গত 20-30 বছরে। প্রায় 200 বর্গ কিলোমিটার সীমানা বর্ধিত করার প্রস্তাব করেছিল, সরকার সেটা বাস্তবায়ন করে নাই। এখন সেটা এই সরকার মেনে নিয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে প্রায় 300 বর্গ সিটি কর্পোরেশন ডিক্লেয়ার হবে। ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি অবিলম্বে মেট্রোপলিটন নগরী করার জন্য, হয়ে যাবে, ওয়াসা হয়ে গেছে। আর শহর উন্নয়নের জন্য যেটা অত্যাধিক দরকার, নগর উন্নয়ন কর্তৃপক্ষ সংসদের প্রথম অধিবেশনে সেটা অনুমোদিত হয়েছে। মেজর 3টা কাজ কুমিল্লাতে হয়ে গেছে। এর অর্থ সব সমস্যার সমাধান হয়ে গেছে না। মানুষ এখন বাস্তবভাবে আশার আলো দেখছে যে আমার সময়, আমার উদ্যোগে, আমাদের উদ্যোগে, আমাদের দলের উদ্যোগে, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান যখন সরকারে
তখন এই কাজগুলো হয়ে যাবে। তো আজকে মানুষকে আশাবাদী করে তুলেছে, এইটা হলো আশার কথা। এবং মানুষ আশা পূরণের জন্য আমি দিনে এখন 18 ঘন্টা কাজ করি, যেমন আজকেও। এবং আপনার শরীরে এবং আপনার চোখে মুখে সেটা মনে হচ্ছে আপনি অনেক বেশি ক্লান্ত সারাদিনের কমপক্ষে 18 পরিশ্রম। ঘন্টা কাজ করি। তারপরে এত কষ্ট করে আমাদের এখানে এসছেন, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার কথার প্রেক্ষিতে আমরা আরেকটু জানতে চাই, যেহেতু মানুষ আশার আলো দেখছে, আপনার আসনের এখন সবচেয়ে বড় শক্তি আপনি কি দেখতে পাচ্ছেন? জনগণের বিশ্বাস। মানুষ বিশ্বাস করে আমার দ্বারা, আমার উদ্যোগ, আল্লাহর রহমতে বর্তমান সরকারের সময় কাজগুলো হয়ে যাবে। আমিও তাই বিশ্বাস করি। শুধু বিশ্বাস? বিশ্বাস, এছাড়া আর অস্ত্র নাই তো কিছু। গৌরবময় কোনো ঐতিহ্য আছে আপনার আসনের? আমার গরিববোধ মানুষ ওইটাই তো বিশ্বাস করে। আমি দান ক্ষেত্রে শহর বানিয়েছি, এটাই বিশ্বাস করে সদর দক্ষিণ। তারা মনে করে আমার দ্বারাই সম্ভব। আর ইতিমধ্যে বহুবিধ নদী স্থাপন করেছি। একদিনে একটা সমস্যার সমাধান করেছি, প্রমাণ আছে। কয়টা বলবো আপনাকে? আপনি সম্প্রতি কয়েকটি বিষয় নিয়ে বলেন। একটা হলো 7 দিনের মধ্যে কুয়াশা গঠিত হয়েছে। 7 দিনের মধ্যে সিটি কর্পোরেশনে বর্ধিত হওয়ার প্রস্তাব সরকার মেনে নিয়েছে। তারপরে হলো 3 দিনের মধ্যে সরকার 7 দিনের মধ্যে মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়েছে। তারপরে তার পরবর্তী পর্যায়ে আমাদের গুমতির উত্তর পাশে আদর্শ সদর উপজেলা, এটা একটা পরিপূর্ণ উপজেলা। এখানে আজ উপজেলা হসপিটাল নাই। এটার একটা প্রস্তাব আমি দিয়েছি, প্রথমে দিয়েছি। কোন বাংলাদেশে কোনো উপজেলা নাই যেখানে উপজেলা হসপিটাল নাই, এখানে নাই, এটা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ফয়জুন্নেসা সরকারি কলেজ, এগুলা কিছু সমস্যা ছিল, আমরা ইতিমধ্যে এগুলো চিহ্নিত করেছি এবং কাজগুলো করছি। আমাদের রেল লাইন নেই। এবার আমরা প্রস্তাব দিছি এবং প্রস্তাবের সাথে সাথে প্রথমবারের মতো বাজেটে 20,000 কোটি টাকা বরাদ্দ করছে সংক্ষিপ্ত পদের জন্য। তো রেল লাইন যদি হয়ে যায়, বিমানবন্দর আছে, এটা যদি চালু হয়ে যায়, তারপরে আমাদের একটি স্থলবন্দর আছে বিবির বাজারে, আমাদের নৌবন্দর নাই। স্থলবন্দর থেকে আমরা একটি রাস্তা করছি নৌবন্দর পর্যন্ত, যে নৌবন্দর দিয়ে আপনি এই যশোর, খুলনা, এই যে এত কিছু যে বলছেন, এটা কি সব আপনার আসন কেন্দ্রিক নাকি পুরা কুমিল্লা নিয়ে বলতেছেন আপনি? আমার আসন থেকে শুরু। আমার আসনকে শুধু একটি আসন হিসেবে চিন্তা করছি না, ভোটের কথা না। এটাকে ইকোনমিক অ্যাক্টিভিটিস দ্বারা সমৃদ্ধ করতে, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, অবকাঠামো সব দিয়ে এটাকে ইকোনমিক গ্রোথের দিকে নিতে চেষ্টা করছি। ইকোনমিক গ্রোথের দিকে যেতে হলে প্রথম যেটা দরকার কানেক্টিভিটি। তার মধ্যে অন্যতম রাজধানীর সাথে রেল কানেক্টিভিটি। তার পরবর্তী পর্যায়ে পার্শ্ববর্তী যে ধরেন চট্টগ্রাম, নোয়াখালীর সাথে রোড কানেক্টিভিটি। তারপরে আমাদের স্থলবন্দর আছে, বিমান আর নৌবন্দরের সাথে কানেক্টিভিটি। বিমানবন্দর যদি তুমি চালু করে, রেলবন্দর যদি এই কানেক্টিভিটি গুলা কি আপনার আসনের মাঝখান দিয়ে যাবে নাকি আসকের মাধ্যমে দিয়ে যাবে? আসনের আইদার এটা আইদার সিটি কানেক্ট করবে, নাইলে চিটং কানেক্ট করবে, নাইলে চাঁদপুর কানেক্ট করবে, নাইলে নোয়াখালী কানেক্ট করবে, নাইলে স্থলবন্দর কানেক্ট করবে। সর্বোপরি আরেকটি রাস্তা পরিকল্পনা করেছে, এটা বলে যে অনেকেরই ঐতিহাসিক প্রস্তাবের মতো, সেটা হলো গুমতির উত্তর পাশকে ব্যবহার করে আমরা একটি বিকল্প ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প রাস্তা বের করছি। গুমতির উত্তর পাশ দিয়ে কোনো জমি লাগবে না, গুমতির আইলো হলো, রাস্তা হইল। সেটা হলো আমাদের বিবির বাজার থেকে শুরু করে আমাদের উত্তর পাড় থেকে প্রথমে আদর্শ সদর, তারপরে বুড়িচং, তারপরে ব্রাহ্মণপাড়া, তারপরে হলো চান্দিনা, তারপরে দেবিদ্বার, তারপরে মুরাদনগর, তারপরে মেঘনা, তিতাস হইয়া 2,500 মেঘনা নদী পারিয়া এটা আবার আমাদের কুতুবখালীতে যে এক্সপ্রেসওয়ে হচ্ছে, এটার সাথে কানেক্ট করিয়া এটা একটা অল্টারনেটিভ রোডের জন্য প্রস্তাব নিয়ে কাজ করছি। কারণ ঢাকা চিটং রোড কোনো সময় বন্ধ হইলে 5-6 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়, 8 থেকে 10 ঘন্টা লাগে, বিকল্প কোনো কিছু নাই। মনে রাখবেন, কুমিল্লাতে কোনো নৌপথ নেই, সেজন্য আমরা নৌবন্দর কানেক্ট করছি। অর্থাৎ সকল বন্দর, সকল ধরনের কানেক্টিভিটি থাকলে পরে ইকোনমিক গ্রোথ বাড়ে। আপনি জানেন সরকার একটা জিনিস চেষ্টা করতেছে, সেটা হলো সাউথ ইস্ট কানেক্টিভিটি চট্টগ্রামের সাথে। উই আর দ্য বিগিনিং অফ দ্য নর্থ বিগিনিং।
উই আর দ্য বিগিনিং অফ দ্য সাউথ ইস্ট। সাউথ ইস্ট যেমন বিগিনিং, নর্থ ইস্টেরও আমরা বিগিনিং। উই আর ইন বিটুইন, দ্যাট ইজ চিটং অ্যান্ড সিলেট। এবং কুমিল্লা উত্তর দিক থেকে শুরু করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই অঞ্চলটিতে ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে কোনো কিছু ছিল না। এখন যদি আমরা এই রাস্তাটা করি, সব প্রাকৃতিক নিয়মে আখাউড়া স্থলবন্দরের সাথে সম্পর্ক দিলে পরে এবং এই রাস্তাগুলো হয়ে গেলে পরে যাবে। আরেকটা নতুন রাস্তা ইতিমধ্যে 10 বছর ধরে হয়ে করে বেড়েছিল। এই আমাদের পরিকল্পনা মন্ত্রী হওয়ার 1 মাসের মধ্যে এটা স্বাক্ষর করেছেন। সেটা হলো কসবা শালদার সড়ক। এটা হলো বুড়িচং ব্রাহ্মণবাড়িয়া দিয়ে সরাসরি কুমিল্লার সাথে ব্রাহ্মণবাড়িয়ার কানেক্টিভিটি ওভার দ্য গুমতি। ওকে, মাননীয় সংসদ সদস্য, আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি শুধুমাত্র পরিকল্পনা নাকি বাস্তবায়নের Already দিকে on. আপনারা আগাচ্ছেন? এই 3 মাসের কাজ, পরিকল্পনা আমার অনেক আগের। গত 15 বছর ধরে অবসর সময় এগুলো নিয়ে কাজ করছে, তারই রেজাল্ট এখন। আপনার আসনের প্রধান পেশা কি এই মুহূর্তে? এটা তোর সমস্যা, মূলত কৃষি নির্ভর, কিছুটা বাণিজ্য। কি ধরনের বাণিজ্য? বাণিজ্য তো বলতে হলে স্বাভাবিক বাণিজ্য যেটাই, একটা হলো ধরেন আপনার মানুষ যেটা করে, আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট সব জায়গায় যায়, তরি তরকারি এটা একটা আছে, যারা করে তারা করে। 2 সব নম্বর জায়গায় মানে কি, এটা কি প্রধান শহর কোনটা ব্যবসার জন্য, ঢাকা নাকি? ঢাকা ঢাকা। ঢাকা যায়, মৌলভীবাজার, সিলেট যায়, শুধু এগ্রিকালচার প্রোডাক্ট? এগ্রিকালচার প্রোডাক্ট যায়, অন্য- চিটং যায়, চট্টগ্রামও যায়। যায়। আপনি এখন যখন আপনি অঞ্চলে যাচ্ছেন, এখন মানুষ আপনাকে কি ধরনের সমস্যার কথা বলছে? মানুষ তো দরখাস্তের পরিমাণ ইতিমধ্যে কমে গেছে। যেটুকুই বলছে, কি ধরনের সমস্যার কথা এই বলছে? তো রাস্তার কথা বলতো, এখন আমি তো দেখি যে আজকে একটু আগে 2 জন বলতেছিল, বা আর কয় মাস গেলে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জায়গা থাকবে না। কাজটা হয়ে গেছে না, শুরু হয়েছে। আর এমনি হোক আমি জানি না, আমি তো আপনাকে বলি আমি সরকারকে কৃতজ্ঞতা জানাই। এখন পর্যন্ত দৃশ্যমান কোনোটা যেটা মানুষ অলরেডি উপকার পাওয়া শুরু করেছে, সুবিধা পাওয়া শুরু করেছে, এই ধরনের 2-1টি আছে যেটি না, আপনি বলতে এটা পারবেন? সম্ভব না। আচ্ছা। কাজ শুরু হয়েছে, এটা আছে। টেন্ডার হয়েছে, এটা আছে। অনুমোদন হয়েছে, এটা আছে। দিস নট দ্য টাইম টু বিগিন ওয়ার্ক, ইউ আর টু ওয়েট আপ টু সেপ্টেম্বর এন্ড অক্টোবর। এবং অপেক্ষা করলেই তখন দীর্ঘ না, মেয়াদে অপেক্ষা কাজগুলো হবে। বিস্তৃত, ইজ নট দ্য ওয়ার্কিং সিজন। বুঝতে পারছি। এর মধ্যেও যদি প্রধান কয়েকটি সমস্যার কথা বলা হয় আপনার আসনের, প্রধান 2 থেকে 3টি সমস্যা। সেটা হলো কুমিল্লা শহরে জলাবদ্ধতা, এটা এখন অমানবিক। কালকেও শহর ডুবে গেছে অনেক জায়গায়। এবং সেটি তো আপনার আসনের মধ্যে। হ্যাঁ, এটা ডুবতেছিল। আমি তো সময় বলেছি, যদি আগামী 2 বছরের মধ্যে কুমিল্লা শহরে আমরা কিছু করতে না পারি, জলাবদ্ধতার, সুয়ারেজ, ড্রেন, এগুলোর রাস্তাঘাটে কুমিল্লা শহর ছেড়ে দেবে। মানে আসার কথা, কাজ করার জন্য যেটা দরকার, এই সংস্থাগুলো অনুমোদন পেয়েছে, এটা ছিল না। এখন এটা অফিস করবে, কাজ শুরু করবে। ইতিমধ্যে সিটি কর্পোরেশনও কিছু কাজ শুরু করছে। আমরা মনে করি, আশা করি যে মানুষ এর কিছু উপহার পেতে যায়। আমাদেরকে তো এই বছরটা এবং আরেকটা বছর দিতে হবে। আপনি একটা সমস্যার কথা বললেন, আরো 2টা যদি শুনতে চাই। রাস্তাঘাট, রাস্তাঘাটটা অপরিকল্পিত। অলরেডি আপনারা শুরু করছেন। জলবদ্ধতা সব ডুবে গেছে। এই যে জলাবদ্ধতার যে সমস্যাটা, প্রথম সমস্যাটার কথা যেটা বললেন, এটা তো দীর্ঘদিন যাবৎ নিশ্চয়ই ছিল। দীর্ঘদিন যাবৎ, গত 100 বছর থেকে পালিত সমস্যা। আপনার কি মনে হয় এটা, 2টা মানুষও তো 3টা এটা কারণ শুনে হয়েছে। আসতেছে, কেন এটা গুমতি সমাধান হয় না? যখন বাদ দিয়ে দেয়, আমাদের ওয়াটার ডিসপোজাল অ্যারেঞ্জমেন্টস হলো গুমতির সাথে লিঙ্ক 3টা খাল। গুমতির একটা অভ্যাস হলো, গুমতির সাথে চতুর্দিকে বহু শাখা খাল আছে। বহু গুমতির শাখা। শাখা খাল আছে, শাখা খাল দিয়ে পানি যায়। এখন কুমিল্লা শহরকে বাঁচানোর জন্য 62 শহরে যখন বাদ দিয়ে দিল আইয়ুব খান, তখন এই খালগুলো লোকাল খাল হয়ে গেল। এই লাখারগুলি পরবর্তী পর্যায়ে এগুলা মেনটেন হয় নাই, ড্রেন সিলটেশন হয়ে গেছে, পানি এগুলো ভরে গেছে, দখল হয়ে গেছে। এখন এইগুলা সবগুলা নিয়ে এখন পরিকল্পিতভাবে ওয়াটার বোর্ডকে তাগিদ দেওয়া হয়েছে, নির্বিঘ্নে আমাদের শহরের পানি যাতে মেঘনা পর্যন্ত চলে যেতে পারে, 13টা খালকে খনন করতে হবে এবং এটা মাস্ট বি লিঙ্ক টু মেঘনা। 2 নম্বর।
আরেকটি মেজর সমস্যা যেটা আপনাকে বলি না, সেটা হলো ইপিজেডের বর্জ্য। ইপিজেডের কেমিক্যাল বর্জ্য মাঝে মাঝে বা নিয়মিতভাবে বা আমি সতর্ক হওয়ার আগে ইপিজেডের কেমিক্যাল বর্জ্য ইয়েকে ছেড়ে দিত প্রাকৃতিক খালে। প্রাকৃতিক খাত। এতে করে মৎস্যকুল প্রাণীকুল সব মরে গেছে। সেদিনও পরিবেশমন্ত্রী গিয়েছে, তিনি গিয়ে 3 মাসের সময় এনেছেন এটা করে দেবেন। পরিবেশ আদালতের যে রায় আছে সেই রায়ও আমরা বিগত দিনে কার্যকর করতে পারিনি। 500 কোটি বা 700 কোটি টাকা ক্ষতিপূরণ হয়েছে কৃষকদের, এরকম টাকা দিছে। সুতরাং প্রবলেম যেগুলো এলাকায়, অলমোস্ট এভরি প্রবলেম ইজ অলরেডি অ্যাড্রেসড। আপনি কততম সংসদ সদস্য? আমি তো সত্যি কথা যদি বলি, আমি ইট শুড হ্যাভ বিন 5 টাইমস, কিন্তু 96 সনে নির্বাচনে আমার নির্বাচনী সিট আমি জিতেছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদের মুক্তির শর্ত বলে আমার দল আমার আসন বিক্রি করে দিয়েছিল। বাক্সে আমার ভোট বেশি, এমপি হয়েছে লোটাস কামাল। তার মানে আপনার আসন আসলে 2টা, অতীতে আরেকটা আসন। আমি এই পর্যন্ত 3টা আসন থেকে নির্বাচন করছি, 15 বারে প্রতি 2টা এক জায়গাতে করতে পারিনি। 3টা আসনের আপনি নির্বাচন হ্যাঁ, করেছেন। আমার বললাম তো, এই 3টা আসনের যদি পার্থক্যটা আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমান 2026 সালে যে আসনে 3টাই আপনার বাড়ি। 3টাই আমার বাড়ি। এখনো 3টা এলাকার লোকদেরকে আমি সেবা দেই। 3টা আসনের মানুষ এবং 3টা আসনের মধ্যে পার্থক্যগুলো কি? আমার ধারণা, আমি জানি না, মানুষ বলবে, তাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ মনিরুল চৌধুরী। আমারও বিপক্ষে লোক আছে, বিপক্ষে আছো আমি জনপ্রিয় মানুষ, কারণ আমি কাজ করি সবার জন্য, দল করি বিএনপি। মাননীয় সংসদ সদস্য, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আপনার আসনে, এখন বর্তমান যে আসনে আপনি নির্বাচিত সংসদ সদস্য 2026 সালের, এই আসনে প্রান্তিক কোনো জনগোষ্ঠী রয়েছে কিনা? আছে। কি ধরনের কম। জনগোষ্ঠী রয়েছে? আমাদের এখানে কিছু লোক আছে যেটা আমরা বলি এই ত্রিপুরা থেকে সাথে অল্প কিছু লোক আছে। লালমাই পাড়ে একটা শ্রেণী আছে, আমরা এদেরকে পাহাড়ি বলি। এক্স্যাক্টলি এরাও ত্রিপুরাদেরই অংশ বলে আমি মনে করি, বাট এরা এখন আমাদের লোকালাইজড হয়ে গেছে, সবাই তো এখন বাংলাদেশী। হয়ে গেছে অলমোস্ট। খুব বেশি আমাদের সাথে ভিন্নতা নাই। এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে? আছে অবশ্যই, এবং তারা এখন সেলফ সাফিসিয়েন্ট, দরকার হয় না খুব বেশি। আর যাদের সাহায্যের দরকার তারা পায়, সরকার থেকে সাহায্য পায়। সেই সাথে যদি আপনার আসনের আরো তরুণ যে প্রজন্ম রয়েছে, তরুণদের জন্য আপনার কোনো কর্মসংস্থান পরিকল্পনা, অথবা যারা প্রবাসে যেতে চায় তাদের জন্য কোনো ট্রেনিং এর ব্যবস্থা, এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আপনার পক্ষ এটা থেকে? আলাদা করে এলাকা ভিত্তিক করার কিছু নাই। আমাদের সরকারের জনাব তারেক রহমানই কিছুদিন আগে বলেছেন যে বিদেশে যারা যাবে তাদেরকে ইকুইপ করার জন্য কারিগরি শিক্ষার প্রাধান্য, এবং আমি প্রস্তাব করার চেষ্টা করেছি, এবং সেদিন বিঘ্ন না হলে আমি এটাই প্রস্তাব করতাম বাজেটে, যে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়ে আমাদের সমগ্র শিক্ষানীতি নতুন করে সাজানো উচিত। আপনি ইতিমধ্যে জানেন, কালকেই একনেকে অনুমোদিত হয়েছে বিভিন্ন উপজেলায় 102টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। সুতরাং সমাজটাকে কারিগরি ভিত্তিক, সবারই উচ্চশিক্ষার প্রয়োজন দিকে না যেয়ে যার যার মেধা অনুযায়ী আগে থেকেই কার্যকর শিক্ষা বা ইউটিলিটি শিক্ষা যেভাবে করা উচিত, কারিগরি শিক্ষা নিয়ে নিজকে প্রতিষ্ঠা করে জাতির সেবা করা উচিত। এই ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়নেরও উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব করব বলে আমি চিন্তা করেছি। সেটি হচ্ছে, সরকার প্রধান ইতিমধ্যে কারিগরিকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ব্যাপারে কাজ করছেন। আমার মনে হয় যে আমাদের এটা থেকে বেরিয়ে যেতে খুব একটি সময় লাগবে না। আপনি যে পরিকল্পনার কথাগুলো বলছেন আপনার আসন নিয়ে এবং কুমিল্লা অঞ্চলের উন্নয়ন নিয়ে, এর মধ্যে কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? যে কোনো আমি আজ পর্যন্ত, আমিও আপনার কথার সাথে একমত, আমি অনেক চ্যালেঞ্জ আশা করেছিলাম। আজকে পর্যন্ত আমি তেমন কোনো চ্যালেঞ্জ দেখি না। একটা আছে, সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে কিছু সংকীর্ণতার মুখোমুখি হই। এখন এটা, আমিও তো বাঙালি, পরশ্রী কাতর এই শব্দটা তো শুধু বাঙালাতে আছে, আমিও তো এর বাইরে না।
আপনার এই সফলতার আসলে মানে গভীর কোনো কৌশল আছে? গবের কৌশল হলো আমি নিজে ছন্দে নিজে কাজ করি। আপনার সংসদে লাস্ট চাওয়া কি ছিল? মূল বক্তব্য ছিল যে আমি যেটা বলেছি, এই বাজেট সর্বকালের, সর্বযুগের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ বাজেট। এবং এই বাজেট অনেক বড়। সমস্যা সংকুল দেশে, যেই দেশের অর্থনীতি লুটপাট হয়ে গেছে, সেই দেশে এই বাজেট বাস্তবায়ন করা কঠিন। তো আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমান বিশ্বাস করেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব। মাননীয় সংসদ সদস্য, আপনি অনেক কিছুই অনেক সুন্দর করে আপনি বলছেন। আমি তারপরেও যদি আপনার কাছ থেকে নির্দিষ্ট করে ৩টি সম্ভাবনার কথা জানতে চাই আপনার আসনের। যে সম্ভাবনার কথা আপনাকে সংসদে শুধু এই ৩টি বিষয় নিয়ে চাইতে বলা হবে। আপনি কোন, কোন বিষয়গুলো চাইবেন? একটি দৃষ্টিনন্দন, সুন্দর, পরিকল্পিত, স্বচ্ছ কুমিল্লা মহানগর। এটার মধ্যে কি, কি পড়ে? এটার মধ্যে যে শহরে জলবদ্ধতা থাকবে না, যানজট থাকবে না, শিক্ষার পর্যাপ্ত সুযোগ থাকবে, অর্থনৈতিক এবং বাণিজ্য কার্যাবলী যারা খেতে খেতে চায় তাদের পর্যাপ্ত সুযোগ থাকবে, সেই পরিকল্পনা দেওয়া হয়েছে। কালকেও সড়কের সাথে মিটিং করেছি। আমাদের চেয়ে গতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেক বেশি। প্রত্যেক দিন কোনো না কোনো একটা মেসেজ তো আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাই। সো এফিসিয়েন্ট এ প্রাইম মিনিস্টার। আপনি কি ধরনের ভিন্নমত শুনতে পাচ্ছেন? আপনাকে নিয়ে কি ধরনের সমালোচনা হয় এবং সেই ভিন্নমতগুলোকে আপনি কিভাবে গ্রহণ করেন? সমালোচনা নির্বাচন পরে ছিল না, ওই দিন বক্তব্যের পর কিছু জন্ম হয়েছে, সেটা থেকে অনেকে এখন রিট্রিট করছেন। সত্য একদিন সবার উপলব্ধি করতে হবে, আমি বিশ্বাস করি। এবং আমাদের অনুষ্ঠানের নাম হলো ভিন্ন মতে সহমত। আমার ফরজ হচ্ছে ভিন্নমত যারা তাদেরকে জয় করা, তার মানে তাদেরকে আপনি সহমতে এটাকে আনা সহমতে আনতে এবং অথবা আপনি সহমতে যাওয়া। আপনার আসনের কোনো মানুষ আপনাকে নিয়ে কোনো ভিন্নমত পোষণ করেন না। কে বলছে করে না? তা না হলে আমরা বাঙালি হইলাম কেন? আপনার এত কাজের ভিড়েও তারা কি ধরনের ভিন্নমত পোষণ করে? কাজ করি দেখি তো সমালোচনা হবে। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিল নির্বাচনে? আগে তো সবসময় আওয়ামী লীগ থাকতো, হুম। এবার আওয়ামী লীগ নাই, মাঠে প্রতিদ্বন্দ্বী দেখি নাই। তো ইলেকশনের পরে বুঝলাম যে জামাত প্রতিদ্বন্দ্বী ছিল। এই যে আপনি আপনার কথা উল্লেখ করেছেন যে এবার আওয়ামী লীগ নাই। এই যে একটা মানে বড় একটি দল বলা হচ্ছে ভিন্নমত যারা পোষণ করবেন যে একটি বড় দল এবার নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এই ভিন্নমতটাকে আপনি কিভাবে দেখেন? বা আপনার আসনের কোনো মানুষ কি বলেন যে আওয়ামী লীগ ভিন্নমত থাকলে করতে আপনার তারা সঙ্গে? নির্বাচন করতে চায়নি তো। আমি যতদূর জানি তাদেরকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আপনি প্লেয়ার হইলে খেলা ছেড়ে দিয়া গ্যালারিতে বসে থাকে তো খেলার সমালোচনা করে লাভ নাই, মাঠে থাকতে হবে। তাদের মাঠে থাকা উচিত ছিল, স্বনামে বেনামে স্বতন্ত্র যেভাবে হোক। মাঠে থেকে খেলা উচিত ছিল। হ্যাঁ, এখন বিশ্বকাপ খেলা চলছে। আপনি কোন দল সমর্থন করেন? আমি ব্রাজিলের সমর্থক, রেজাল্ট যাই হোক। আপনি খেলা দেখছেন? হ্যাঁ, ব্রাজিলের খেলা হলে তো দেখি, আর অন্য ভালো খেলা সবগুলা দেখি, যাদের মধ্যে পৌঁছে সবগুলা এত দেখা আমার। ব্যস্ততার মাঝেও আপনি খেলা দেখার রাত সময়টা এটা বের দেখে তো করতেছেন। কি করবো, ঘুমেই থাকি, দেখি অতটুকু। ভালো খেলা তো সব দিন হয় না। মাননীয় সংসদ সদস্য, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা আপনার কাছ থেকে আপনার আসনের মানুষের উদ্দেশ্যে যদি কিছু জানতে চাই, আপনি কি বলবেন তাদেরকে? আসনের উদ্দেশ্যে একটা বক্তব্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমার মতো একটা লোককে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে ভোট দিয়েছে। এখন পর্যন্ত তারাও জানে যে আমি তাদের চাহিদা প্রত্যাশা পূরণে কাজ করছি, এবং দিনে দিনে তাদের প্রত্যাশার আমার উপর তাদের আস্থা বাড়ছে। আপনার এই কাজের ধারাবাহিকতায় আগামী ৩ বছরের মধ্যে ৫ বছরের কথা আপনি যদিও বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে কোন জায়গায় দেখতে পাচ্ছেন আপনার আসনকে? আল্লাহ যদি সুস্থ রাখে, দেখে যদি পরিকল্পিতভাবে কেউ সংকট সৃষ্টি না করে, আমরা যদি বিধিবিধান মুখে যার যার রাজনীতি করি, দেশটাকে যদি সবার আগে রাখি, আর আল্লাহর উপর যদি বিশ্বাস রাখি, ইনশাল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, ভিন্ন মতে সহমত যে যেখান থেকে দেখলেন সবাইকে
আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সংসদ সদস্য যে কথাগুলো বললেন তার সাথে যদি আপনারা কোনো সহমত পোষণ করতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সেই সাথে কোনো ভিন্ন মত পোষণ করতে চাইলেও সেটিও আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং সেই সাথে আসনের যদি কোনো উন্নয়ন পরিকল্পনা থাকে, আপনাদের মধ্যেও যদি কোনো বিষয় থাকে সেটিও জানিয়ে দিতে পারবেন। সংসদ সদস্য নিঃসন্দেহে সেটি দেখবেন এবং আপনাদের সেটি করার চেষ্টা করবেন। ধন্যবাদ।